নমস্কার, স্কিল বাংলা ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেরকম আমরা স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি আন্তর্জাতিক রাজনীতি, জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে, এবং স্কিল বাংলা ফেসবুক পেজটাতে আমরা আমাদের দেশের ভিতরকার বিভিন্ন ইকুয়েশন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম, আমাদের দেশের পার্লামেন্টে, রাজ্যের বিধানসভায় ঘটতে চলা বা পাশ হওয়া বিভিন্ন আইন কানুন, তার সম্ভাবনা, এসব নিয়ে আলোচনা করে থাকি। তো দেখুন, আজকে ছোট্ট এই ভিডিওটাতে আমরা যেটা আলোচনা করতে চেষ্টা করব সেটা হচ্ছে আগামীকাল দিল্লিতে বড় কিছু ঘটতে চলেছে। কারণ তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদেরা, যেটা সংখ্যা 20 কিংবা 22ও হতে পারে, তারা নতুন একটা ব্লক গঠন করে বিজেপির সরকারকে বা এনডিএ কে সাপোর্ট দিতে চলেছে। এবার কেন এটা করা হচ্ছে? পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন যে অমিত শাহ, যাকে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক চাণক্য বলে মনে করা হয়, তার অন্তিম দাবার চাল হতে চলেছে এটাই। কেন? তার কারণ দেখুন, তার কারণ যদি আমরা সোজা করে বুঝি, বিজেপি যে রাজনৈতিক দলটা, এই দলটার কিছু লং টার্ম কোর এজেন্ডা আছে, যেটা তারা তাদের ম্যানিফেস্টোতে বহু বছর আগে থেকে বলে আসে যে আমরা ধীরে ধীরে ভারতবর্ষে এই চেঞ্জগুলো করব। এবার কি সেই চেঞ্জগুলো? না, এই দলটা নাম্বার 1 যেটা চেয়েছিল যে ভারতবর্ষে রাম মন্দির, বাবরি মসজিদ সমস্যার সমাধান করে রাম মন্দির প্রতিষ্ঠা করা, সেটা এরা করে ফেলেছে। নাম্বার 2, এদের যেটা লং টার্ম আরেকটা এজেন্ডা ছিল, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে যে আন্দোলনের শুরু কাশ্মীর নিয়ে, যে এক দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান নেহি চলেগা, মানে কাশ্মীর ভারতবর্ষের অংশ হলেও কাশ্মীরের আলাদা সংবিধান ছিল, মানে বিধান, আলাদা পতাকা ছিল, মানে নিশান, এবং আলাদা প্রধানমন্ত্রী ছিল কাশ্মীরে, মানে প্রধান। তো এই যে এক দেশে দো বিধান, দো নিশান, দো প্রধান, এটা চলবে না। কাশ্মীরকে সম্পূর্ণরূপে ভারতবর্ষের অংশ করে নিতে হবে। এটার জন্য যে 370 ধারা, সেইটা দীর্ঘদিন ধরে বিজেপির ম্যানিফেস্টোতে ছিল যে আমরা এসে বাতিল করব, কাশ্মীরের স্পেশাল কোনো প্রভিশন থাকবে না, কাশ্মীর পুরোপুরি ভারতের অংশ হয়ে যাবে। সেটা এরা করে ফেলেছে। এবার বাকি যেগুলো পেন্ডিং লং টার্ম এজেন্ডা, তার মধ্যে মূলত বিজেপি যেটা নরেন্দ্র মোদী সরকারের 3rd টার্মে করতে চেয়েছিল, সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা। সুবিধা কি, অসুবিধা কি, সেই সমস্ত প্রশ্নে আজকের ভিডিওতে যাচ্ছি না। যেটা বিজেপির তরফ থেকে বলা হয় যে আমাদের দেশে, গোটা দেশ জুড়ে কোথাও না কোথাও বিধানসভা ইলেকশন, অমুক ইলেকশন, তমুক ইলেকশন, সারা দেশ জুড়ে সব সময় লেগে থাকে। আর তার ফলে বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টারদের, তারা যেহেতু কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীও, তাদের প্রচার করতে ছুটতে হয়। এটার ফলে কাজ থমকে যায়। এবং সেকেন্ড, প্রচুর জায়গায় ইলেকশনের আগে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লেগে যায়, সেই সময় সেখানে ডেভেলপমেন্টের কোনো নতুন স্টেপ নেওয়া যায় না। তো এই গেরো কাটাতে যদি আমরা 5 বছরে দেশে একটাই ইলেকশন করি, তাহলে আমাদের ইলেকশনের খরচও অনেক কমবে, এবং 5 বছরে দেশের মানুষ তাদের মতামত দিয়ে দিলেন, তারপর টানা কোনো দিকে না তাকিয়ে 5 বছর কাজ করে যাওয়ার মতো রাজনৈতিক নেতা নেত্রীরা সময় এবং সুযোগ পাবেন, কন্টিনিউয়াস টাইম, নিরবচ্ছিন্ন। তো এর জন্য একটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিজেপি করতে চায়। আর কি করতে চায় বিজেপি? বিজেপি উইমেন রিজার্ভেশন বিল ডিলিমিটেশনের সঙ্গে পাশ করতে চায়। এখানে একটা বড় মাস্টার স্ট্রোক আছে। কি ব্যাপার? না, আমাদের দেশে উইমেন রিজার্ভেশন বিল পাশ হয়ে গেছে। এখানে বলা হয়েছে 33% সংরক্ষণ মহিলাদের জন্য এবার থেকে পার্লামেন্টেও থাকবে। এবার এই উইমেন রিজার্ভেশন বিলটায় অ্যাজ সাচ ভারতবর্ষের কোনো দলের কোনো আপত্তি নেই, সবাই সাপোর্ট করেছে। এবার এই বিলটা যখন পাশ করানো হয়েছিল আমাদের সংসদে, তখন এই বিলটার সঙ্গে একটা লেজুর জুড়ে দেওয়া হয়েছিল যে এই বিলটা যে পাশ হলো, আইন হলো, মহিলাদের রিজার্ভেশন, এটা তখন থেকেই লাগু হবে ভারতবর্ষে যখন ডিলিমিটেশন হয়ে যাবে। তার মানে
অসাধারণ প্ল্যানিংটাকে বুঝুন। আপনি এই দলটার সমর্থক হতে পারেন, বিরোধী হতে পারেন, কিন্তু যে গেম প্ল্যান সাজানো সেইটার গভীরতাটা বুঝুন। সামনে রাখা হলো এমন একটা বিলকে যেটাকে সবাই সাপোর্ট করবে। কেউ যদি এই বিলটার বিরোধিতা করে, সারা দেশে তারা মহিলা বিরোধী হিসেবে দেখে যাবে। কোনো দল চাইবে না মহিলা বিরোধী তকমা পেতে, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত। এবার মহিলা সংরক্ষণ বিল তখনই ইমপ্লিমেন্টেড হবে যখন দেশে ডিলিমিটেশন হয়ে যাবে। তার মানে ডিলিমিটেশন করতে এবার বাধ্য। ডিলিমিটেশন কি? ডিলিমিটেশন মানে নির্দিষ্ট সময়ের পর পর আমাদের দেশে প্রত্যেকটা যে আমাদের এমপিদের জায়গা রয়েছে, লোকসভা সিট রয়েছে, লোকসভা ক্ষেত্র, সেইটার আয়তন ম্যাপ চেঞ্জ করা। কেন চেঞ্জ করতে হবে? সহজভাবে বুঝুন। চেঞ্জ করতে হবে, ধরুন আজ থেকে 50 বছর আগে তামিলনাড়ুতে 50 লক্ষ লোক ছিল, 5টা এমপি সিট ছিল, মানে প্রত্যেক 10 লক্ষ লোক তারা একজন এমপি তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে দিল্লিতে যাবে। এবার ধরুন আজ থেকে 50 বছর আগে উত্তরপ্রদেশে 1 কোটি লোক ছিল, তাদের জন্য 10টা এমপি সিট ছিল, তাহলে তাদের ওখানেও একই ব্যাপার, প্রত্যেক 10 লাখ লোকের থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ যাবে। এইবার 50 বছরে জনসংখ্যার ধরন তো পাল্টে গেছে। ধরুন তামিলনাড়ুতে এই 50 লক্ষ লোক বেড়ে হয়েছে 1 কোটি লোক, 5টা এমপি রয়েছে, মানে এখন প্রত্যেক এমপি 20 লক্ষ লোককে রিপ্রেজেন্ট করে। আর উত্তরপ্রদেশে যেখানে 1 কোটি লোক ছিল সেখানে ধরুন হয়ে গেছে 4 কোটি। সিট ওদের 10টাই ছিল, এখনো 10টাই আছে, মানে উত্তরপ্রদেশে প্রত্যেক 40 লক্ষ লোক একজন এমপিকে পাঠাতে পারে। তাহলে 1% 1 ভোট 1 ভ্যালু এই ব্যাপারটার থাকছে না। উত্তরপ্রদেশের লোকের ভোটের ভ্যালু কম হয়ে যাচ্ছে, ওখানে 40 লক্ষ লোক মিলে আমাদের উদাহরণ অনুযায়ী একজনকে চুজ করতে পারছে। তামিলনাড়ুতে মানুষের ভোটের ভ্যালু বেশি হয়ে যাচ্ছে, ওখানে মাত্র 20 লক্ষ লোকই একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে দিচ্ছে। তো এইটার তো কোনো ফাইনাল ফর্মুলা হয় না, নির্দিষ্ট সময়ে পর পর জনসংখ্যা দেখে দেখে এটাকে চেঞ্জ করতেই হবে, কারণ জনঘনত্ব কিভাবে বাড়বে কোন জায়গায় সেটা আগে থেকে বলা যায় না। এটা হলো ডিলিমিটেশন। এইবার এই ডিলিমিটেশনটা করে কেন্দ্র সরকার চায় বর্তমানে যে এমপি সিট 543 রয়েছে এটাকে বাড়িয়ে 850-এ নিয়ে যেতে। তার জন্য নতুন সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট হয়েও গেছে, যেখানে নতুন আমাদের যে লোকসভা পার্লামেন্ট ভবন সেখানে 850 এমপি একসঙ্গে বসতে পারবে, সেই সিটিং ক্যাপাসিটি তৈরি করেও নেওয়া হয়েছে। এবার এই ডিলিমিটেশনে বিল পাশ করানোর রয়েছে কেন্দ্র সরকারের পাশ করানোর রয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কেন্দ্র সরকারের বা বিজেপি দলটার আর একটা লং টার্ম এজেন্ডা রয়েছে, সেটা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। মানে ভারতবর্ষে ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবার জন্য একই আইন থাকবে, এবং ইউসিসি পাস হয়ে গেলে যে মুসলিমদের পার্সোনাল যে ল রয়েছে সেই অনুযায়ী যে কোনো মুসলিম পুরুষ একের বেশি বিবাহ করতে পারে সেই সমস্ত ব্যাপারগুলো আটকে যাবে, এবং যেরকম হিন্দু মেয়েরা পরিবারের উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাগ পায় সেটা মুসলিম মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। অর্থাৎ পুরো দেশে একটাই আইন। এবারে ইউসিসি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ডিলিমিটেশন যা কিছুই আপনাকে পাশ করাতে হোক, এইগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট বিল, এর জন্য সংবিধান সংশোধনী লাগে। সংবিধান সংশোধনী কি করে আপনি করতে পারবেন? লোকসভার 2/3 মেজরিটির ভোট আপনার চাই। লোকসভার টোটাল আসন এই মুহূর্তে 543 এমপি, তার 2/3 করলে কত হয়? 362। 362টা এমপি যদি বিজেপির কাছে থাকতো তাহলে বিজেপি এইগুলো অটোমেটিক করে নিতে পারতো। এবার আপনি একটু ব্যাকে চলুন, খেয়াল করে দেখুন 2024-এর ইলেকশনের আগে বিজেপির স্লোগান ছিল আবকি বার 400 পার। বুঝতে পারছেন কেন 400 পার চেয়েছিল তারা? 362-র ওপরে গেলেই এই তিনটে করে নিতে পারতো। হয়েছিল কি? হয়েছিল বিজেপি সরকার তো গঠন করেছিল, কিন্তু মারাত্মক ভরাডুবি, আগের বারের তুলনায় মাত্র 240টা এমপি। এবার বিজেপির কাছে অপশন ছিল দুটো, একটা নর্মাল রাস্তা, যে 2029-এর ভোটে ভালো করে লড়ে 362টা এমপি নিয়ে তারপর এই তিনটে কাজ করব,
কিন্তু বিজেপি 5 বছর অপেক্ষা করতে চায়নি। এই জন্যই হয়তো পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে যে অমিত শাহ আবার নিজেকে প্রমাণ করতে চলেছে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য হিসেবে। 240টা এমপি নিয়েও কিভাবে তাদের কোর এজেন্ডাগুলোকে বাস্তবায়িত করা যায় তার প্ল্যানিং স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় চলতে শুরু করে দিয়েছিল। এবং আমরা দেখলাম ইউসিসি কে বিভিন্ন রাজ্যের বিধানসভায় পাশ করিয়ে নেওয়া শুরু হলো। উত্তরাখণ্ডে ইউসিসি পাশ হয়ে গেল, কারণ উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরপর গুজরাটে ইউসিসি পাশ করানো হয়ে গেল, কারণ গুজরাট রাজ্যটার মধ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরপর আসামে ইউসিসি পাশ করানো হয়ে গেল, কারণ আসাম রাজ্যটার যে ইলেকশন হলো সেখানে বিজেপি খুব ভালো রেজাল্ট করে তাদের কাছে প্রচুর সংখ্যক এমএলএ রয়েছে। এইবার ইউসিসি না এইভাবে রাজ্য বাই রাজ্য করতে করতে পুরো দেশে করে ফেলা যাবে, কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন আর ডিলিমিটেশন তো আটকেই আছে। এই দুটোর ক্ষেত্রে কি করা যাবে? এই দুটোর জন্য 362টা এমপি বিজেপির দরকার, যেন তেন প্রকারেণ। এইবার এখন এইভাবে গেমটাকে সাজানো হচ্ছে। বিজেপির কাছে রয়েছে 240টা এমপি। বিজেপির যারা শরিক দল, টিডিপি থেকে শুরু করে, নীতিশ কুমারের দল থেকে শুরু করে, চিরাগ পাসওয়ানের দল থেকে শুরু করে, শিবসেনার যে ফ্র্যাকশনটা একনাথ শিন্ডের সঙ্গে রয়েছে তারা, এই সমস্ত দলগুলোকে মিলিয়ে টোটাল নাম্বারটা যায় 293। 362 এখনো অনেক দূর। এরপরে শুরু হচ্ছে অপারেশন লোটাস। বাদল অধিবেশন আসছে সংসদে, মানে মনসুন সেশন খুব তাড়াতাড়ি শুরু হবে বর্ষাকালে। তার আগেই অমিত শাহ চাইছে 362 নাম্বার যেন তেন প্রকারেণ কনফার্ম করে ফেলতে, যাতে এই বাদল অধিবেশনেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন আর ডিলিমিটেশন বিল পাশ করিয়ে নেওয়া যায়। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে যেটা উইমেন রিজার্ভেশন বিল, সেটা তো অবশ্যই একই সঙ্গে অ্যাটাচ রয়েছে। এই উইমেন রিজার্ভেশন বিলই কিন্তু খেয়াল করে দেখুন, আমাদের রাজ্যেও যখন ভোট চলছিল, ভোটের ঠিক আগেই একটা 3 দিনের লোকসভা অধিবেশন ডেকে পাশ করানোর চেষ্টা হয়েছিল, বাট বিজেপির কাছে নাম্বার ছিল না বলে ফেল করে গেছিল। এবার 293 এর সঙ্গে আপনি যদি তৃণমূল কংগ্রেস থেকে যে 22 জন এমপি এনডিএ ব্লককে সাপোর্ট করবে নাম্বারটা যোগ করেন, নাম্বারটা কত হয়ে গেল? নাম্বারটা হয়ে গেল 315। খেয়াল করে দেখুন, এই 22 জনকে বিজেপিতে জয়েন করানো হচ্ছে না। তার কারণ অন্য কিছু রাজনৈতিক ব্যাপার, কারণ এই লোকগুলো এতদিন তৃণমূল কংগ্রেসের এমপি ছিল, এদের বিরুদ্ধে আন্দোলন করেই বিজেপির কর্মীরা মার খেয়ে এত কিছু করে রাজ্যে ক্ষমতায় এসছে। তাদেরকে যদি সঙ্গে সঙ্গে বিজেপির নেতা নেত্রী করে নেওয়া হয়, বিজেপির কর্মীদের মনোবল ভেঙে যাবে। তাই তারা তৃণমূলেই থাকছে, কিন্তু তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে একটা ব্লক তৈরি করছে, যে ব্লকটা সাপোর্ট দেবে ভোটাভুটির সময় পার্লামেন্টে এনডিএ কে, অর্থাৎ বিজেপি কে। হলো 315। এরপর তামিলনাড়ুতে ঘটে গেছে আর একটা সিচুয়েশন। তামিলনাড়ুতে ডিএমকে, এই দলটা কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সে ছিল, কিন্তু তামিলনাড়ুর ভোটের দিকে যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে তামিলনাড়ুতে জোসেফ বিজয় নতুন দল তৈরি করে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। জোসেফ বিজয়ের কয়েকটা এমএলএ কম পড়ছিল, সেই কয়েকটা এমএলএ সাপোর্ট দিয়ে দিয়েছে কংগ্রেস। ডিএমকে আর কংগ্রেস একসঙ্গে ভোটে লড়েছে, কিন্তু জোসেফ বিজয় যখন সরকার গঠন করছে, কংগ্রেস ডিএমকে থেকে বেরিয়ে জোসেফ বিজয়কে সাপোর্ট দিয়ে দিয়েছে, যার ফলে ডিএমকে এই মুহূর্তে মারাত্মক রাগ রয়েছে কংগ্রেসের ওপর। ডিএমকে এর কাছে 22 জন এমপি আছে। অমিত শাহ এবং বিজেপি খুব করে চেষ্টা করছেন ডিএমকে এর সাপোর্ট নিতে বিল পাস করানোর সময়। 315 এর সঙ্গে যদি 22 অ্যাড হয় তাহলে হয়ে যাচ্ছে 337, দরকার 362। এবং এই প্রেক্ষাপটেই আপনি খবর শুনবেন যে মহারাষ্ট্রে যে শিবসেনা উদ্ধব ঠাকরের দলটা রয়েছে, শিবসেনা তো ভাগ হয়ে গেছে, একদিকে একনাথ শিন্ডে, একদিকে উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরেদের যে 9টা এমপি রয়েছে, সরি মাফ করবেন, 9 জন এমপি রয়েছে, তাদের মধ্যে 7 জন বিজেপির সঙ্গে যোগাযোগ করছে এনডিএ ব্লককে সাপোর্ট দিয়ে দেবার জন্য বা বিজেপিতে সরাসরি জয়েন করার ব্যাপারে। কাজেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল বিজেপির দিকে 337, তার সঙ্গে যদি 7 যোগ হয় তাহলে চলে আসছে প্রায় 344। এবার পৌঁছাতে হবে 362-তে। বাকি যে সংখ্যাটা কম পড়ছে সেটার জন্য অমিত শাহের কাছে অপশন, যে দলগুলো
কোনো জোটে নেই, মানে এনডিএর দিকেও নেই এবং আইএনডিআইএ বা ইন্ডিয়া ব্লক সেই দিকেও নেই। যারা নিরপেক্ষভাবে রয়েছে সেই এমপিদের সাপোর্ট নেওয়া, এবং বেশ কয়েকজন এমপি আছেন ভারতবর্ষে যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা কোনো দল থেকে জেতেননি, তাদের সাপোর্ট নেওয়া, এবং দরকার পড়লে যদি 2-3 জন এমপি লাস্ট মুহূর্তে কম পড়ে সেই সময় আবারও অন্য কোনো দলকে ভাঙিয়ে তাদের থেকে কয়েকজন এমপির সাপোর্ট নেওয়া, কিংবা অ্যাবসেন্সের মাধ্যমে যাতে টোটাল যে 2/3 মেজরিটি লাগে সেটা 359-60 নামিয়ে আনা যায়। তো এই মারাত্মক গেম প্ল্যানটা চলছে একটাই কারণে, যাতে করে বাদল অধিবেশনে বিজেপির যে লং টার্ম এজেন্ডা, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক ভোট এবং ডিলিমিটেশন, এবং তার সঙ্গেই অ্যাটাচড যে নারী শক্তি অধিনিয়ম বা উইমেন রিজার্ভেশন বিল, এই 4টে বিলকে পাশ করিয়ে নেওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে বিজেপির এই দীর্ঘ দিনের লং টার্ম এজেন্ডা সাকসেসফুল করার জন্য কি রকম ভাবে সমস্ত শক্তি একত্রিত করে বিজেপির যারা পলিসি মেকার, অমিত শাহ যাদের মধ্যে অন্যতম মুখ, তিনি পুরো ব্যাপারটাকে রেডি করছেন, এবং যেটা বলা হচ্ছে যে এটাই হয়তো বিজেপির অন্তিম চাল হতে চলেছে, কারণ এই কটা হয়ে গেলেই লং টার্ম এজেন্ডার মধ্যে আর অ্যাজ খুব একটা কিছু বাকি থাকবে না পাশ করিয়ে নেওয়ার বা দেশে ইমপ্লিমেন্ট করার। তো যদি আপনার কাছে ক্ল্যারিটি থাকে, পলিটির কচকচিতে না গিয়ে গোটা হিসেবটা কনস্টিটিউশনের আপনি যদি বুঝে থাকেন, তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে করে আরো 5 জন মানুষ তারাও খুব সহজভাবে গোটা প্ল্যানিংটা বুঝতে পারেন।